চলুন একটু কল্পনা করি, বাংলাদেশের ধান ক্ষেতের পাশেই যে চমৎকার সব পাট ক্ষেত আছে সেখান থেকেই তৈরি হচ্ছে এমন একটি ফাইবার যা প্লাস্টিকের বিকল্প, যা ইউরোপ, আমেরিকা এমনকি এশিয়ার বড় বাজারে যাচ্ছে। শুধু তাই না, গত অর্থ বছরে এই পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে প্রায় $1 বিলিয়ন। কিন্তু এই খাতের অনেক মিল এখনও পুরনো যন্ত্রে চলছে। নতুন উদ্যোক্তারা চাইছেন এই শিল্পকে আরও গ্রিন, ইনোভেটিভ আর লাভজনক করতে। কিন্তু পাটের $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি করতে কি আমরা আদৌ প্রস্তুত? সব জানতেই আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রাশিদুল করিম মুন্নাকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব রাশিদুল করিম মুন্না, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমি জানি যে এর আগের সিজনগুলোতে আপনার সাথে আমার আলোচনার সুযোগ হয়েছিল এবং প্রত্যেকবারই আপনি যেহেতু পাট সেক্টরের বিশেষজ্ঞ, আপনার সাথে আমাদের এই সেক্টর সম্বন্ধে অনেক নতুন নতুন তথ্য জানার সুযোগ থাকে। আমরা আজকেও সেই সুযোগটি নিতে চাই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যখন থেকে আমরা পাটের সম্ভাবনার কথা বলি, আমরা তো এখন পাটকে, আপনারাও মাঝে মাঝে একটা টার্ম ইউজ করেন রাইস ক্যাশ, এবং সেটা পরিবেশ বান্ধব, এবং আমরা গত বছর স্পেসিফিক্যালি $820 মিলিয়ন অর্থাৎ $82 কোটি প্রোডাক্ট রপ্তানি করেছি। আমরা $1 বিলিয়ন বা তার বেশি যেতে চাই। আমার কাছে প্রশ্নটা অন্যরকম। আপনারা যেই সম্ভাবনার কথা বলেন এবং আমরা রপ্তানি থেকে যে সম্ভাবনার চিত্র দেখতে পাই, তাতে আসলে কিছুটা বেহিসাব মনে হয় কিনা, কনসিডারিং দ্য ফ্যাক্ট আমরা তার মানে পুরো সুযোগটা ঠিকমতো কাজে লাগাতে পারছি না, না হলে আমরা প্রস্তুত নেই। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি আপনার সাথে প্রথমত একমত পোষণ করছি। যেহেতু এই ইন্ডাস্ট্রি হচ্ছে প্রায় 50 বছরের অধিক ইন্ডাস্ট্রি রান করছে। ইনিশিয়াল স্টেজে জুট মিলগুলো যখন স্থাপিত হয়েছিল এবং সেই সময়টায় অবজেক্টিভটা ছিল হচ্ছে ছালা বস্তা তৈরি করা, জি, এবং সেই ধারাবাহিকতায় সেই ধরনের কলকারখানা বা যন্ত্রপাতি সেখানে ব্যবহার করা হচ্ছে। স্বাধীনতার পরে একটা লম্বা সময় হচ্ছে বেসরকারীকরণের প্রক্রিয়াটা অনেক স্লো ছিল। 90 দশকে এসে বেশ কিছু নতুন ইন্ডাস্ট্রি হয়েছে যারা ইয়ার্ন উৎপাদন করছে এবং রপ্তানি করছে। কিন্তু এই 90 দশকে এসেই আমাদের প্রতিযোগী দেশ ইন্ডিয়া এই ছালার বস্তা বা ইয়ার্ন বা র মেটেরিয়ালস এক্সপোর্টের জায়গায় তারা ফোকাস করেছে ওয়ার্ল্ড মার্কেটে যে বিভিন্ন ধরনের ডিমান্ড তৈরি হয়েছে, চাহিদা তৈরি অর্থাৎ ডিমান্ড মানে চাহিদা তৈরি হয়েছে, এবং যেই বিভিন্ন ধরনের সেক্টরের যে অপরচুনিটি আছে সেটাকে ফোকাস করে তারা রিসার্চ করেছে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট করেছে। ইন্ডাস্ট্রি হচ্ছে আধুনিকায়নের বিষয়টাকে গুরুত্ব দিয়ে সরকার বিশেষ নীতি সহায়তা দিয়েছে, এবং তাদেরও একই ধরনের ছালা বস্তা তৈরি করার মেশিন ছিল। সেই জায়গাতে তারা আধুনিক প্রযুক্তির পাটকলে ট্রান্সফার করে, এবং যে কারণে তাদের যে ওয়ার্ল্ড মার্কেটের যে বিভিন্ন সেক্টর আছে, গার্ডেনিং, ফ্লোর কাভারিং, লাইফস্টাইল, প্যাকেজিং, শপিং ব্যাগ থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের দৈনন্দিন জীবনে যে সমস্ত পণ্যগুলা প্রয়োজন পড়ে, যেখানে ন্যাচারাল ফাইবার থেকে পণ্যটা তৈরি করা সম্ভব, সেটাকে ফোকাস করে তারা 3টা রিসার্চ ইনস্টিটিউটে বড় বিনিয়োগ করেছে। অর্থাৎ মার্কেটের ডিমান্ড অনুযায়ী এই বেসিক র মেটেরিয়ালসটাকে কীভাবে ভ্যালুডেশনে কনভার্ট করা যায়, এই ব্যাপারটাতে সরকারি সর্বোচ্চ পর্যায় থেকে নীতি সহায়তা ঘোষণা করা এবং টোটাল সাপ্লাই চেইনটাকে ডেভেলপ করার জন্য তারা ফোকাস করে কাজ করার চেষ্টাটা করেছে। এবং সর্বোপরি ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা যেখানে ছালার বস্তা বা কাঁচা পাট বা ইয়ার্ন মার্কেট করছি, ওই সাপ্লাই চেইন আমরা পরিচিত, কিন্তু যে নতুন যে বিশাল যে সম্ভাবনার জায়গাটাতে এখানে কিন্তু আমরা পরিচিত না। ওই সাপ্লাই চেইনে ইন্ডিয়া এককভাবে তাদের পজিটিভ ব্র্যান্ডিংটা ডেভেলপ করেছে। তো এই জায়গাতে হচ্ছে একটা ইনব্যালেন্স সিচুয়েশন হয়েছে। আমরা একটা জিনিস সব সময় দেখি বেশ আলোচনা হয় এবং এটা নিয়ে আপনারাও বেশ ডিবেটের মধ্যে থাকেন, সেটা হচ্ছে কাঁচা পাটের দাম আসলে কত হওয়া উচিত। এবং অনেকে বলেন যে এই কাঁচা পাটের দাম যেহেতু অনেক ওঠানামা করে, সেটার এক ধরনের সরকারকে ইন্টারভিন করা দরকার। এই কাঁচা পাটের দামটা সঠিকভাবে নির্ধারণ করার জন্য আমাদের আসলে কোনো আলাদা ইনিশিয়েটিভ নেওয়া দরকার কিনা? আপনার সাথে নীতি নির্ধারকদের অনেক কথা হয়, আপনারাও সেটা নিয়ে ভাবেন। এখানে যে কাজটা আমাদের অন্যতম প্রতিযোগী দেশ ইন্ডিয়া যে কাজটা করছে, প্রতি বছর যে প্রতি মন পাট উৎপাদন যে খরচটা সেটা তারা ক্যালকুলেশন করে বের করে দিচ্ছে, এবং সেটার সাথে 20 বা 25% যাতে কৃষক বেনিফিটেড হয় তার জন্য কিন্তু সরকার প্রাইসটা এক ধরনের ঘোষণা দিয়ে থাকেন, এবং সেই প্রাইজে যাতে কৃষক দেন এবং মিলগুলি যেতে পেতে পারে তার জন্য তাদের এক ধরনের পলিসি সাপোর্ট আছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট সহ। সুতরাং এই জায়গাতে বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণ নেই।
এখানে পাট অধিদপ্তর আছে, কিন্তু সেই ধরনের কার্যক্রমী ভূমিকা নেই বিধায় এক ধরনের কৃষকরা সেভাবে বেনিফিটেড হচ্ছে না। তার উৎপাদন খরচের থেকে অনেক ক্ষেত্রে তারা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে, কারণ পাটটা হচ্ছে একটা ভলিউমেট্রিক প্রোডাক্ট, ঘরে রাখা যায় না বা তাদের সেই ধরনের গোডাউন নেই। এক ধরনের মিডলম্যান এখানে ঢুকে গেছে। একটা বিষয় সেটা হচ্ছে যে যখন আমরা দেখি যে পাটের উৎপাদন বাড়ানোর প্রশ্ন আসে, আমরা তো আমাদের খাদ্য উৎপাদনের জন্যই পর্যাপ্ত জমি পাই না। পাটের উৎপাদন বাড়ানোর যে কথাটা আপনারা বলেন, আমাদের দেশে কি আসলেই পর্যাপ্ত জমি আছে এত উৎপাদন করার? মানে এই হিসাব করলে তো কখনই আমাদের রপ্তানি বাড়বে না, কারণ আমাদের উৎপাদন যদি সীমিত হয়ে যায়। আপনারা কি কোনো বিকল্প ভাবেন? আসলে একটু ক্লারিফিকেশনে যাই। পাটটা উৎপাদন হয় মূলত যেই সিজনে, সেই সিজনে হচ্ছে বর্ষা আসে। সুতরাং এই জায়গাতে অন্য ফসলগুলি করা যায় না বিধায় কিন্তু হচ্ছে পাটটা কৃষকরা উৎপাদন করতে আগ্রহী হয়। কিন্তু এক্ষেত্রে ডেফিনেটলি আমাদের জুট রিসার্চ ইনস্টিটিউট, এগ্রিকালচার ইউনিভার্সিটি সহ অনেক ধরনের আধুনিক ডেভেলপমেন্ট হয়েছে, প্রযুক্তিগত ডেভেলপমেন্ট, ওই গবেষণা কেন্দ্রিক ডেভেলপমেন্ট, যেখানে বিকল্প পণ্য উৎপাদনের বিষয়টা এগিয়ে যাচ্ছে বিধায় কৃষকরা কিন্তু পাট থেকে বেরিয়ে আসতে যাচ্ছে, যেটা একটা নেগেটিভ সিগন্যাল। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি আপনি ভারতের কথা বলছিলেন, আমাদের প্রতিযোগী দেশের কথাই যদি আমরা বলি, বা ইন্টারন্যাশনাল মার্কেটে যাদের সাথে আমরা কম্পিট এই মুহূর্তে করছি, তাদের যে মান, তাদের যে পাটের ডেলিভারি সিস্টেম বা লিড টাইম, যা কিছুই বলি না কেন, সেটার সাথে যদি আমরা আমাদের তুলনা করি, আমরা আসলে একসময় তো পাটের পথিকৃৎ আমরা ছিলাম। এখন আমরা কি সেই স্ট্যান্ডার্ডটা ধরে রাখতে পারছি কিনা? মানে এটা করলে কি আসলে আমাদের এক্সপোর্ট আর একটু বাড়তো কিনা, বা আমাদের ইন্টারনাল মার্কেটে আর একটু বেশি কি বলবো কনজাম্পশন বাড়তো কিনা? আপনার কাছে কি মনে হয়? এখানে মূল অপরচুনিটি হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটের ডিমান্ডের সাথে যদি হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্টটা করে সেটা যদি সাপ্লাই চেইনটাকে ডেভেলপ করা যায়, যে কাজটা ইন্ডিয়া করেছে বলেই কিন্তু আজকে ওই তারা ছালার বস্তা এক্সপোর্ট করছে না, তারা করছে মূলত ভ্যালুডেড প্রোডাক্টগুলো উৎপাদনের সক্ষমতা বাড়ানো, এবং সেই পণ্যটা যেখানে আমরা কাঁচা পাট রপ্তানি করছি $700-800 দিয়ে, আমরা ইয়ার্ন এক্সপোর্ট করলে $1000 থেকে $1200 পাচ্ছি, বা ট্রেডিশনাল জুট প্রোডাক্টগুলো এক্সপোর্ট করলে $1500 থেকে $2800 পাচ্ছি প্রতি টন থেকে। সেখানে হচ্ছে ভ্যালুডেশন করে এটা কিন্তু $3000 থেকে $10,000 বিক্রি করছে তারা, এবং যে কারণে তারা লাভবান হতে পারছে, ইন্ডাস্ট্রি গ্রোথটা পজিটিভ দিকে যাচ্ছে, যেটা আমাদের হচ্ছে না। আবার আমরা যারা ভ্যালুডেড প্রোডাক্ট উৎপাদন করে রপ্তানি করছি, আমি 27 বছর ধরে এই সেক্টরে আছে, আমাদের গ্রোথ কিন্তু নেগেটিভ না, পজিটিভ, কিন্তু সংখ্যাটা খুব কম। কারণটা হচ্ছে টোটাল সাপ্লাই চেইনটা যে নিজে ডেভেলপ করতে পারছে, সেই ভ্যালুডেড প্রোডাক্টগুলো উৎপাদন করে রপ্তানি করতে পারছে। যেখানে ইন্ডিয়াকে যে কাজটা করেছে, যে এটাকে দুটো ভাগ করেছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে যে মেটেরিয়ালসগুলো তৈরি করা সম্ভব সেটা তারা তৈরি করছে, এবং সেটাকে কেন্দ্র করে সাপ্লাই চেনে এসএমইরা যুক্ত হয়েছে, যে কারণে দুইটা টিম মিলে তারা ওয়ার্ল্ড মার্কেটে একটা বড় অংশ দখল করতে পেরেছে, যেখানে বাংলাদেশের এই কালচারটা গড়ে ওঠেনি। ইন্ডাস্ট্রিগুলো শুধু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টগুলি তৈরি করছে, এবং তারা অনেক ক্ষেত্রেই উৎসাহিত হচ্ছে ট্রেডিশনাল প্রোডাক্টগুলি তৈরি করার ক্ষেত্রে। কারণ হচ্ছে ভ্যালুডেশন করতে গেলে রিসার্চ করতে হয়, প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হয়, স্কিল এনহ্যান্স করতে হয়, মার্কেটিং করতে হয়। এই চ্যালেঞ্জগুলো আমাদের দেশের উদ্যোক্তাদের মধ্যে সেইভাবে দেখছি না। বাট নতুন অনেক ইয়াং জেনারেশন এই সেক্টরে আসছে, যারা হচ্ছে ভ্যালুডেড প্রোডাক্টগুলি তৈরি করে রপ্তানি করছে, এবং শুধু রপ্তানি করছে না, ওয়ার্ল্ডের বেশ কিছু বড় বড় ব্র্যান্ডের কাজ করছে। কিন্তু পরিধিটা যেই হারে বেগবান হওয়া দরকার, প্রসারিত হওয়া দরকার, সরকারকে এই জায়গাতে ফোকাস করে চিন্তা করতে হবে। আমি একটা প্রশ্ন আপনাকে এই মুহূর্তে জুড়ে দিতে চাই। আমার কাজের সুবাদে আমার বেশ কয়েকবার জুট ডাইভার্সিফিকেশন সেন্টার বা খামার বাড়িতে আমার পাটের বিভিন্ন পণ্য দেখার সুযোগ হয়েছে। সেখানে গেলে আমি পাটের পণ্যের যে ভ্যারিয়েশন দেখি, এবং সেই ভ্যারিয়েশনগুলো ক্রিয়েট করেছেন সেই এসএমই উদ্যোক্তারাই, যাদের কথা আপনি বললেন। আমার কাছে তখন মনে হয়েছে যে এই পাট এসএমই উদ্যোক্তাদের ফ্লারিশ করার জন্য একটা বড় সেক্টর হতে পারতো। আই গেট দ্য ফাইন্যান্সিয়াল আইডিয়া যে তারা হয়তো ঠিকমতো ফাইন্যান্স পান না, বা তাদের প্রস্তুতির হয়তো এক ধরনের ঘাটতি থেকেই যায় সবসময় নানা কারণে। বাট এসএমই উদ্যোক্তারা এই পাটকে নিয়ে যতটা দ্রুত এগিয়ে যাবার কথা ছিল, নতুন বাজার ধরার কথা ছিল, সেটি কি তারা পারছে আসলে? আপনি তো তাদের সাথেও কাজ করেন। না, সেখানে পারছে না। তারও একটা মূল কারণটাই হচ্ছে, আবার বলছি, যে ইন্ডিয়াতে যখন হচ্ছে আমি প্রোডাক্ট করব, ভ্যারাইটি অফ প্রোডাক্ট ডেভেলপ করতে গেলে আমার ভ্যারাইটি অফ র মেটেরিয়ালস লাগবে, লাইক ফ্যাব্রিক লাগবে। যেখানে ইন্ডিয়াতে প্রায় 106 থেকে 10 রকম ফ্যাব্রিক তারা ডেভেলপ করেছে, এই এসএমইরা যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করে তাকে সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু আমাদের এখানে মাত্র 6 থেকে 7 রকম ফ্যাব্রিক আছে, অর্থাৎ এখানে আমাদের খুব লিমিটেশন আছে। অর্থাৎ আমরা খুব ইচ্ছা করলে আমাদের এসএমইরা ওয়ার্ল্ড মার্কেটের ডিমান্ড অনুযায়ী যে সমস্ত প্রোডাক্টগুলি তৈরি করবে, তার জন্য র মেটেরিয়ালসের যে সাপ্লাই চেইনটা আছে সেই সাপোর্টটা পাচ্ছে না। আবার দ্বিতীয়ত হচ্ছে, এই প্রোডাক্টগুলি তৈরি করতে গেলে ইন্টারন্যাশনাল মার্কেটে যে ডিজাইন সেন্সটা আছে সেটাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো প্রফেশনাল ইনস্টিটিউট বা সার্ভিস সেন্টার নেই। তৃতীয়ত হচ্ছে,
ওই প্রোডাক্টগুলি তৈরি করার জন্য তাকে যে ধরনের ওয়ার্কারের যে স্কেল আপটা করা দরকার সেখানে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। অর্থাৎ যে করছে সে একক নেতৃত্বে একক ক্ষমতায় করতে হচ্ছে বলে যে গতিতে ডেভেলপ হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। তো এই জায়গাতে হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। বিদেশ থেকে প্রশিক্ষণ নেওয়া যায় না? নেওয়া যায়, কিন্তু হচ্ছে আমাদের দেশে যে প্রশিক্ষণের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সেই ধরনের কারিকুলামগুলো আমাদেরকে সেভাবে ডেলিভারি দিতে পারছে না। এবং সেই ক্ষেত্রে আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে আমাদের যে আজকে ধানের ক্ষেত্রে যে আজকে 30 বছর আগে যে পরিমাণ ধান 1 বিঘাতে হতো এটা 3 গুণ হয়েছে। সুতরাং এই রিসার্চ বা প্রোডাক্ট ডেভেলপমেন্টে যে একটা বড় ধরনের ইম্প্যাক্ট আছে, আমাদের জুট ইন্ডাস্ট্রিতে এটা বড় অভাব এবং তারা সবাই এখন হচ্ছে খুব সহজভাবে বিজনেসটা করছে। কিন্তু আমরা যারা করছি, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে ভ্যালুডেশনের ক্ষেত্রে অন্যরা যে কাজটা করছে তারা কেউ ফাইবার ব্যবহার করে টেকনিক্যাল টেক্সটাইলের প্রোডাক্ট করছে, ইভেন ওয়ার্ল্ডের বড় বড় গাড়ি কোম্পানিগুলো জুট ফাইবার ব্যবহার করছে, কিন্তু আমরা শুধুমাত্র সাপ্লাই দিচ্ছি। যে কাজটা ইন্ডিয়াতে ডেভেলপ হয়েছে, চায়নাতেও ডেভেলপ হয়েছে। অর্থাৎ টেকনিক্যাল টেক্সটাইলে যে একটা বড় অপরচুনিটি আছে এটা আমরা এখন হচ্ছে ওই প্রায়োরিটির মধ্যে নিয়ে আসিনি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে ডাইভার্সিটি প্রোডাক্ট তৈরি করতে গেলে শুধুমাত্র ফ্যাব্রিক বা ইয়ার্ন বা মেটেরিয়ালস লাগলে হবে না, এখানে আমাদের ডাইং লাগবে, আমাদের কিছু কিছু অ্যাক্সেসরিজ লাগবে, এখানে বন্ডের সুযোগটা লাগবে যেটা ইন্ডিয়াতে করছে। সুতরাং আমাদের ভ্যালুডেশন করতে গেলে ডাইং থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট করতে যে আমাদের যে সমস্ত জায়গাগুলোতে ঘাটতি আছে সেই ক্ষেত্রে হচ্ছে গার্মেন্টস সেক্টরে যে ধরনের সুযোগটা পেয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু সরকার লেদার বলেন, জুট বলেন, অন্য সেক্টরগুলোকে সেভাবে সাপোর্ট দিচ্ছে না। বন্ড সুবিধা থেকে শুরু করে কোনোটাতেই আমরা কোনো ধরনের সহায়তা পাচ্ছি না। যদিও সরকারের নীতিমালা আছে যে তুমি যদি এক্সপোর্ট করতে পারো তুমি ডিউটি ড্রপব্যাক ফেসিলিটি পাবা, কিন্তু প্রক্রিয়াটা অনেক জটিল। সুতরাং আমরা যখন হচ্ছে কস্টিং করছি তখন হচ্ছে এসএমইদের কথা যেটা বলছেন বা নতুন উদ্যোক্তাদের কথা বলছেন বা ডাইভার্সিফিকেশনের সাথে সংশ্লিষ্ট যারা আছে, আমাদের বেসিক র মেটেরিয়ালসের সাথে অন্তত 30 থেকে 40% ইম্পোর্ট বেস র মেটেরিয়ালস, ডাইং বা আদার্স মেটেরিয়ালস ব্যবহার করতে হয়, যেটা কিন্তু আমাদের স্থানীয় বাজার থেকে যখন কিনে আমরা যে কস্টিংটা করি সেটা ইন্ডিয়ান প্রাইস থেকে হাই হয়ে যায়। বিধায় অনেকে আমরা এক্সপোর্টে যেতে পারছি না, কারণটা হচ্ছে প্রাইস কম্পিটিটিভনেসটা আমরা এনশিওর করতে পারছি না। বাট ওরাই এক্সপোর্ট করতে পারছে যারা একবারে র মেটেরিয়ালস থেকে শুরু করে পুরো প্রসেসটা যার হাউসে তৈরি হচ্ছে, তারাই শুধু পারছে। সুতরাং এক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে এই যে এসএমইদের বা যারা মিড লেভেলে কাজ করবে তাদের ফ্যাসিলিটি এনশিওর করার জন্য কিছু স্পেশালাইজড জুট মিল হওয়া দরকার, যারা টোটাল প্রসেসটা একটা হাউসে বা একটা আমব্রেলাতে করবে এবং তারা হচ্ছে এসএমইদেরকে সাপোর্ট দিবে যাতে এসএমই তার র মেটেরিয়ালসটা নিয়ে দেন তারা ডিজিটাল প্রিন্টিং বা গ্রাফিক ডিজাইন বা আদার্স অ্যাক্সেসরিজ করে বা আদার ডেভেলপমেন্ট করে সে এক্সপোর্ট করবে মার্কেটের ডিমান্ড অনুযায়ী। এই যে একটা উইন উইন সিচুয়েশনের যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনটা সামহাও আমাদের এই মেকানিজমটা ডেভেলপ হয়নি বলে যেটা আপনি বললেন যে এসএমইরা যেভাবে যে গতিতে এগোনোর কথা ছিল সেটা সে কারণে এগোতে পারছে না। নিঃসন্দেহে আমরা একটি বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আমরা একটু গভর্নমেন্টের পলিসি নিয়ে আরেকটু কথা বলবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল করিম মুন্না। আমি একটা বিষয় জিজ্ঞেস করবো ভেবেছিলাম যে পলিসি সাপোর্ট বা সরকারের সদিচ্ছা যাই বলি না কেন, আমার সাথে এর আগেও যখন আপনার কথা হয়েছে, আমার সাথে বিভিন্ন সময় পাটের উদ্যোক্তাদের যখন কথা হয়েছে, তারা সবাই একটা কথা বলেছেন, সবাই সম্ভাবনার কথা জানে কিন্তু সদিচ্ছাটা বা পলিসি সাপোর্টটা দেখা যায় না। আবার প্রতিবেশী দেশের রেফারেন্সে আমি দেখি যে তারা অনেক বেশি পাটের বাজারকে এক্সপ্লয়েট করতে পারছে, যেটা আমরা করতে পারছি না। আমার প্রশ্নটা এই জায়গাতেই, আমরা অন্যান্য দেশের সাথে যদি পলিসি সাপোর্টের কথা, যদি ফাইন্যান্সিং সাপোর্টের কথা বলি, কেন আমরা মুখে মুখে স্বীকার করছি অনেক সম্ভাবনা আছে, কিন্তু কেন আমরা কাজের জায়গায় গিয়ে সেটা করতে পারছি না? আমরা কি পাটকে যথেষ্ট সম্ভাবনাময় মনে করছি না বাংলাদেশ হিসেবে? ছোট্ট উদাহরণ দিচ্ছি, ইন্ডিয়ান গভর্নমেন্ট যে কাজটা করেছে 90 দশকে এসে এন্টায়ার জুট ইন্ডাস্ট্রিকে আধুনিকায়নের যাত্রায় সামিল হওয়ার জন্য 60% গ্র্যান্ডের ব্যবস্থা করেছে, 40% উদ্যোক্তারা দিয়েছে এবং সেটা সফট লোন। অর্থাৎ আমাদের দেশের মতো তাদেরও জুট মিলগুলো ছিল। এই 90 দশকে এসে এন্টায়ার জুট ইন্ডাস্ট্রি হচ্ছে
আধুনিকায়নের যাত্রায় সামিল হয়েছে এবং প্রোডাক্টিভিটি বাংলাদেশ থেকে প্রায় 2 থেকে 3 গুণ হয়ে গেছে। সুতরাং এটা হচ্ছে একটা বড় পলিসির গ্যাপ, যে আমাদের সেক্টরের জন্য আমরা চিৎকার করছি, কিন্তু পলিসি যারা সাপোর্ট দিবে তারা এই সেক্টরকে সেই ধরনের নীতি সহায়তাগুলো দেয়নি, যে কারণে আমাদের ইন্ডাস্ট্রি খুব সিক অবস্থায় আছে এবং লিমিটেড প্রোডাক্টিভিটির মধ্যে আছে, যেখানে ইন্ডিয়া অনেক দূর এগিয়ে গেছে এই পলিসি সাপোর্টের জন্য। পাশাপাশি আমি বলবো যে আমরা দেখেছি যে আমাদের যে রিসার্চ করার জন্য আমাদের দেশে শুধুমাত্র জুট সেক্টর না, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে কোনো রিলেশন নেই। ওই সমস্ত প্রতিবেশী দেশগুলো যে কাজটা করেছে, একটা সেক্টরকে বুস্ট আপ করার জন্য শুধুমাত্র রিসার্চ না, কী ধরনের প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে, তার টেকনোলজির জায়গাতে নতুন নতুন টেকনোলজি কীভাবে আপগ্রেড করতে হবে, তাদের যে স্কিল আছে সেটাকে কীভাবে আপগ্রেড করা যেতে পারে, এবং সেই প্রোডাক্টটা স্থানীয় বাজার এবং ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ে যে চ্যালেঞ্জগুলো আছে সেখানে তারা পলিসি সাপোর্ট দিয়েছে। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, তারা বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ডের জন্য এন্টার জুট সেক্টরে যে কনজিউমার প্রোডাক্ট মার্কেটে যখন যাচ্ছে, কমপ্লায়েন্স সার্টিফাইড ফ্যাক্টরি গড়ে তোলার জন্য তারা বিশেষ পদক্ষেপ নিয়েছে। এখন আমরা যখন হচ্ছে জুট প্রোডাক্ট অ্যাজ এ কনজিউমার প্রোডাক্ট বা কাস্টমারের জন্য যখন একটা প্রোডাক্ট নিয়ে যাব, বায়ার কিন্তু প্রথমেই প্রশ্ন করছে তোমার ইন্ডাস্ট্রির কোনো কমপ্লায়েন্স সার্টিফিকেশন আছে কিনা, যেটা কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টরে হয়েছে বিধায় গার্মেন্টস সেক্টর আজকে এত দূর যেতে পেরেছে। সুতরাং গার্মেন্টসের বাইরে যে জুট ইন্ডাস্ট্রি সহ অন্য সেক্টরগুলো আছে তারা কিন্তু কমপ্লায়েন্স সার্টিফিকেশনটা নিতে পারছে না, কারণ এটা কস্টলি। সুতরাং এই যে একটা ব্যারিয়ার, এখানে সরকারের কিছু করণীয় আছে। আমি রিসার্চ করবো, একজন উদ্যোক্তাকে যদি রিসার্চ করতে হয় সেটা তো অনেক ক্ষেত্রে এটা প্রোডাক্টিভ না। সুতরাং এই জায়গাতে হচ্ছে আমাদের জুট রিসার্চ ইনস্টিটিউট আছে, কিন্তু আমাদের প্রোডাক্ট মার্কেটের ডিমান্ড অনুযায়ী যে রিসার্চগুলি হওয়া দরকার সেই জবাবদিহিতা এখানে নেই। আমাদের যে আধুনিক প্রযুক্তি আনার কথা বলছে, সেই প্রযুক্তি তো চালানোর জন্য স্কিল ওয়ার্কফোর্স লাগবে। আবার যদি আমাদের টেকনিক্যাল সমস্যা হয় সেটা রিপেয়ারিং করার জন্য সেই ধরনের মেকানিক সাপোর্ট লাগবে। এই জায়গাগুলোতে আসলে আমাদের প্রতিযোগী দেশগুলো যে কাজটা করেছে, টোটাল সাপ্লাই চেইনটাকে কীভাবে ইমপ্রুভ করা যায়, যেখানে ল্যাকিং আছে, এবং এটাকে বেসিক জায়গার মধ্যে না রেখে গ্র্যাজুয়ালি তারা হাই এন্ড মার্কেটে বা মার্কেটের ডিমান্ড অনুযায়ী প্রোডাক্টগুলি আছে সেখানে ফোকাস করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উদ্যোক্তা এবং সরকারি পলিসিগুলো একসাথে মার্চ করেছে। এখানে অনেক সময় ছোট ছোট ঘোষণা হয়, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এখানে পলিসি সাপোর্টের জায়গাতে সরকার কখনোই জুট সেক্টরে কোনো সহযোগিতা করেনি। এই জায়গাতে যে সরকারের রোলটা কীভাবে হওয়া দরকার, আমাদের এই যে এক্সপার্টকে এনে আমাদের কীভাবে ইমপ্রুভ করা যায়, এই জায়গাগুলোতে আসলে ভাবতে হবে। অর্থাৎ আমি একটা সহজ সরল একটা কাঁচা পাটটাকে আমি বিশ্ববাজারে নিয়ে যাব, এই কাঁচা পাট দিয়ে তো আমি নিতে পারবো না। সুতরাং এটাকে এই যেমন একটা এক্সাম্পল দেই, ওয়ার্ল্ডের এখন প্রায় 10টা দামি ব্র্যান্ডের গাড়ি কোম্পানি পাটের আঁশটা ব্যবহার করছে। আমরা কি করছি, আমরা কাঁচা পাটটা সাপ্লাই করছি, আর এই কাঁচা পাটটা নিয়ে ইন্ডিয়া এবং চায়না এটাকে প্রসেস করে গাড়ি কোম্পানির যে ইন্টেরিয়র পার্টটা আছে সেটাকে উৎপাদনের জায়গাতে ওদের সক্ষমতা নিয়ে যাওয়ার কারণে তারা হচ্ছে 20 গুণ বেশি বেনিফিটেড হচ্ছে। আমরা 1 টন পাট বিক্রি করে পাচ্ছি হচ্ছে মাত্র $700 থেকে $800, তারা সেটাকে ইনকাম করতেছে $30,000 থেকে $40,000। সুতরাং এই যে একটা ভাবনার যে জায়গাগুলা, আমার কাছে কেন জানি মনে হয়েছে পাট সেক্টরে যে সমস্ত প্রস্তাবগুলা আমরা সরকারকে দিয়েছি, মন্ত্রণালয় অনেক সময় এটাকে পজিটিভলি সরকারের উচ্চ পর্যায়ে নিয়ে গেছে, অর্থ মন্ত্রণালয় এবং ERD শাখা কেন জানি ভালো ভালো প্রজেক্টগুলোকে কখনো আমলে নেয়নি। এই যে একটা দ্বিচারিতা পলিসি, ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য ওই ডে নাইট কোনো ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে না। আজকে গার্মেন্টস সেক্টর 80-র দশকে শুরু হয়েছে, একটা লম্বা সময় কিন্তু তারা বিভিন্ন ধরনের পলিসি সাপোর্ট দিয়েছে। সুতরাং গার্মেন্টস সেক্টরে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে যদি পাট সেক্টর, লেদার সেক্টর থেকে শুরু করে আমাদের লোকাল রিসোর্স বেই যেই ইন্ডাস্ট্রিগুলো আছে সেটাকে গ্রোথ বাড়ানোর জন্য যে পলিসি সাপোর্টগুলো সরকারকে সুনির্দিষ্টভাবে ঘোষণা করা দরকার ছিল, এই জায়গাতে আপনি লক্ষ্য করবেন কখনোই আমরা সেই ধরনের নীতি সহায়তাগুলো পাইনি। আমার মাথায় একটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা না করনি এটা, সেটা হচ্ছে আমি ভাবতাম যে পাট এক সময় মানে প্লাস্টিকের বিকল্প হিসেবে আমাদের সামনে আসবে। আমি এখন আবার দেখতে পাচ্ছি যে ধরেন কার্পেটের কথা বলি বা বিভিন্ন পাট জাতীয় যেসব প্রোডাক্ট আমি দেখি, এখন দেখি পাটের বিকল্প প্লাস্টিক বা আর্টিফিশিয়াল ফাইবার চলে আসতেছে। আমরা সেগুলোকে অনেক বেশি, আপনি যে R&Dর কথা বলছেন, আমরা সেগুলো হয়তো বাজার বা রিসার্চের দিক দিয়ে আমরা এগিয়ে যেতে পারিনি। আমি এখন দেখি যে প্লাস্টিকের
বিকল্প হিসেবে পাটের কিছু একটা আসবে এমন একটা আলোচনা আমরা দেখছিলাম, সেটাকে আমরা দেখতে পেলাম না। যদি আপনি বলতে চান যেটা কেন হলো না আমাদেরকে দয়া করে জানাবেন। টেকনিক্যাল টেক্সটাইল, কম্পোজিট, বায়ো প্যাকেজিং, আমরা এখন পাটের যে বর্জ্য বাইলাইন প্রোডাক্ট, স্টিক, ডাস্ট, শর্ট ফাইবার, এগুলো নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে যে এগুলোকে কাজে লাগানোর সুযোগ আছে। ইন্ডিয়ার মার্কেট বড়, আই গেট দ্যাট, কিন্তু আমাদের যে এক্সিস্টিং যে প্রোডাক্টগুলো আমাদের আশেপাশে ছড়িয়ে আছে, আমরা সেগুলোকে নিয়ে আসলে নিজেরা উদ্যোক্তা হিসেবে বড় ড্রাইভ দিতে পারছি না, ঠিক আছে, কিন্তু আমরা কি কোনো বিকল্প কথা বা পথ ভেবেছি? আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, যা বাংলাদেশে যত কিছু ডেভেলপমেন্ট হয়েছে একটা বড় অংশই কিন্তু এককভাবে উদ্যোক্তা কেন্দ্রিক হয়েছে। আমি যেটা ইতিমধ্যে বলেছি যে এই জায়গাতে হচ্ছে আমাদের যেটা ভাবতে হবে যে আমরা বেসিক একটা র মেটেরিয়ালসকে, আমি পাটখড়ির কথা বলি, চারকোল হচ্ছে একটা উন্নত উপাদান। আমাদের এই কসমেটিক্স বলেন, ওষুধ বলেন, আমাদের কালার প্রিন্ট আউট বলেন, এই জায়গাগুলোতে আমাদের এই চারকোলটা যেটা আমাদের প্রতি টন $800 থেকে $1000 বিক্রি করছি, সেটা তারা তৈরি করছে এবং আমরা সেটা আবার $10,000 থেকে $12,000 বিনিয়োগ করে ইম্পোর্ট করছি। সুতরাং এই জায়গাতে হচ্ছে আমাদেরকে বড় বিনিয়োগ করলে চারকোলে একটা উন্নতি করা সম্ভব। অর্থাৎ পাটখড়িটাকে শুধু জ্বালানি হিসেবে ব্যবহার না করে এইটা হচ্ছে একটা ভ্যালুডেড প্রোডাক্টে আমরা কনভার্ট করতে পারি। আপনি পলিথিনের কথা বলেছেন, আমরা দেখেছি রিসার্চে যে মাত্র পলিথিনের পাটের ব্যবহার হচ্ছে 10%, আর 90% হচ্ছে আমদানিকৃত কেমিক্যাল উপর নির্ভরশীল। সুতরাং এটা কোনোভাবেই কস্ট এফেক্টিভ হবে না। কিন্তু আমাদের এত হাইটেকে যাওয়ার দরকার নেই। আমাদের হোম টেক্সটাইল আছে, আমাদের লাইফস্টাইল প্রোডাক্টের অনেকগুলি প্রোডাক্ট আছে। আপনি ক্রিসমাস ইন্ডাস্ট্রির কথা বলি, সারা ওয়ার্ল্ডে প্রায় হচ্ছে কয়েকশো বিলিয়ন ডলারের মার্কেট আছে। সেক্ষেত্রে আমাদের যে নান্দনিকতার জায়গাতে শুধুমাত্র পাটটা ব্যবহার করলে হবে না, শুধু ফ্যাব্রিকটা ব্যবহার করলে হবে না। এখানে হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে ওয়ার্ল্ড মার্কেটে যে কালার ট্রেন্ড আছে, ফ্যাশন আছে, মোটিভ আছে, এবং ওই পার্টিকুলার যেই প্রোগ্রামটা আছে সেটাকে বেস করে আমাদের ডিজাইনগুলো ডেভেলপ করতে হবে। সুতরাং এই ডিজাইনগুলো সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, যেটা কিন্তু অন্যরা করছে। অর্থাৎ আমি যে কথাটা বলতে যাচ্ছি যে অনেকগুলি অপরচুনিটি আছে, কিন্তু এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য একটা যে আমাদের একটা সমন্বিত উদ্যোগ থাকবে যে কোথায় আমরা দাঁড়িয়ে আছি, আমরা কোথায় যেতে চাই, বর্তমান ইন্ডাস্ট্রিতে এই যে জুট মিলগুলো আছে তাদের জন্য কি করতে হবে, আবার এই জুট মিলের বাইরে যারা ভ্যালুডেড প্রোডাক্টগুলি উৎপাদন করে রপ্তানি করবে তাদের জন্য কি করতে হবে, সেই যে একটা কম্বিনেশনটা দরকার, সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার, কিছু স্ট্র্যাটেজিক প্ল্যান নেওয়া দরকার এবং অ্যাকশন প্ল্যান থাকা দরকার। সেখানে পলিসি সাপোর্টগুলো থাকবে, কারণ সরকার তো ব্যবসা করবে না, কিন্তু সরকার তো অবশ্যই আমাদের নীতি সহায়তার জায়গাতে পাশে দাঁড়াতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা দেখেছি আমাদের সাবেক অর্থমন্ত্রীরা জুট সেক্টরকে সানসেট ইন্ডাস্ট্রি বলেছে, যেখানে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সেক্টরকে রিফাইন্যান্সিং স্কিমের আওতায় বিভিন্ন ধরনের ফান্ড সাপোর্ট দিয়েছে, জুট সেক্টরকে কিন্তু সেটা দিচ্ছে না। যেখানে অল্প দিচ্ছে সেটা আবার ট্রেডিশনাল যে রেগুলার যে ইন্টারেস্ট রেট আছে সেই জায়গাতে হচ্ছে তারা জুট সেক্টরকে দিতে যাচ্ছে। সুতরাং যে নতুন উদ্যোক্তা যে বিনিয়োগ করবে তার জায়গা থেকে তো সে চিন্তা করবে যে সেক্টরে গেলে সে গভর্নমেন্টের বেশ কিছু নীতি সহায়তাও আছে, আবার পাশাপাশি ব্যাংকের সাপোর্টও আছে, ইন্টারেস্ট রেটেও বেনিফিট আছে। সুতরাং কেন সে জুট সেক্টরে যাবে? সুতরাং এইটা হচ্ছে আসলে মূল গল্প, যে সরকারের নীতি সহায়তাগুলোর জায়গাতে একটা সমন্বিত ধারাবাহিকতা থাকা দরকার। আমরা যদি আজকে ইপিজেটে 10 বছরের ট্যাক্স বেনিফিট দিতে পারি, আমি যদি আধুনিক প্রযুক্তির জুট মিল করি, সরকার কেন আমাকে ফাইন্যান্সের জায়গাতে সাপোর্ট দিবে না, সরকার কেন আমাকে ট্যাক্স বেনিফিটটা দিবে না? সুতরাং এককভাবে একটা প্রতিষ্ঠানকে যখন রিসার্চও করতে হবে, প্রোডাক্ট ডেভেলপমেন্টও করতে হবে, স্কিল এনহ্যান্স করতে হবে, নতুন নতুন টেকনোলজি আনতে হবে, সেটা দিয়ে আবার প্রোডাক্ট তৈরি করে নিজ দায়িত্বে এক্সপোর্ট করতে হবে, এতগুলো চ্যালেঞ্জ কিন্তু উদ্যোক্তাদের পক্ষে অনেক জায়গাতে কঠিন। সুতরাং এই জায়গাতে সরকার যদি এইভাবে ঘোষণা করতো যে ঠিক আছে আমার সুযোগ নাই, তুমি যে পরিমাণ রিসার্চে ইনভেস্টমেন্ট করবা, প্রোডাক্ট ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্ট করবা, বা টেকনোলজি আনার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবা, এখানে তোমাকে আমি ট্যাক্স বেনিফিটটা দিব, তখন কিন্তু সেটা ইন্টারেস্টিং হবে। পুরনো পাটকলগুলো কি চালু করা উচিত? আপনাদেরকে সুযোগ দিলে আমি মনে করি যে পুরনো পাটকলগুলা বর্তমান যে মেশিন আছে এগুলি বন্ধ করে দেওয়া দরকার, দিয়ে ওই সেটআপের মধ্যেই আধুনিক প্রযুক্তির আধুনিক টেক্সটাইলের যে জুট মিলগুলা আমাদের প্রতি দেশগুলো করছে। একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের এখানে যে একজন একটা ছোট তাঁতকল চালাচ্ছে, একই ফ্যাসিলিটিতে ইন্ডিয়াতে 4টা মেশিন একজন ওয়ার্কার চালাচ্ছে। তার মানে কি, তার হচ্ছে প্রোডাক্টিভিটি 4 টাইমস হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কীভাবে আমাদের পুরনো টেকনোলজি দিয়ে আমরা কাজ করতে পারবো, এগোতে পারবো। সুতরাং এটাই কিন্তু আসলে মূল রহস্য, যে বিনিয়োগের জায়গাতে একটা বড় বিনিয়োগ করতে হবে এবং সেই বিনিয়োগটা কীভাবে নীতি সহায়তার মধ্যে আনা যায়, সেই জায়গাতে যেহেতু উদ্যোক্তাদেরকে পুরো সেটআপটা পুরো প্রসেসটা নিজের দায়িত্বে করতে হচ্ছে, সেখানে সরকার কী ধরনের ইনসেন্টিভ দিতে পারে এবং ট্যাক্স বেনিফিট দিতে পারে। পাশাপাশি আমি ইতিমধ্যে বলেছি যে বন্ড ফ্যাসিলিটিকে নিয়ে একটা নেগেটিভ পারসেপশন নিয়ে এনবিআর কেন আছে আমি জানি না। আমাদের স্থানীয় র মেটেরিয়ালস 100% আমরা যেই আর্ন করবো সেটা থেকে যাচ্ছে, এটা সরকার
কিছু হচ্ছে মিসইউজ হচ্ছে, সেই অজুহাতে নতুন সেক্টরগুলোকে দিতে যাচ্ছে না। যদি আমাকে না দেয় তাহলে আমি তো হচ্ছে ট্যাক্স ভ্যাট দিয়ে যে র মেটেরিয়ালসগুলো ইম্পোর্ট করে আমি যখন প্রোডাক্টে ইউজ করব, যেখানে আমাকে ভ্যালুয়েশন করতে গেলে 30 থেকে 40% হচ্ছে আমাকে ব্যবহার করতে হচ্ছে, আমি কীভাবে আমার প্রতিটি দেশের সাথে কম্পিট করতে পারবো, যেখানে আমার প্রতিটি দেশ নিজেরাই কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং করে, নিজেরাই অনেক কিছু উৎপাদন করে, আবার যেই সমস্ত ইম্পোর্ট করতে হচ্ছে তারা কিছু নীতি সহায়তার কারণে তারা ট্যাক্স বেনিফিটটা পাচ্ছে। সুতরাং এই জায়গাগুলো হচ্ছে আসলে বড় ইস্যু। এখানে যারা আমরা নিজেরা ডেভেলপ করে ওই প্রোডাক্টগুলি তৈরি করে এক্সপোর্ট করছি, সেই জায়গাতে আমরা সুবিধা করতে পারছি। অর্থাৎ এই জায়গাতে যে একটা সেন্সিবল যে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান বা বিজনেস প্ল্যান বলি, ফাইন্যান্সিয়াল প্ল্যান বলি, এটার সাথে যে আমাদের ইন্টারন্যাশনাল যেই অ্যাক্সেসটা, যে কানেক্টিভিটি তৈরি করার জন্য আমাদের ইন্টারন্যাশনাল ফেয়ারগুলোতে যেতে হয়, সেখানে কিন্তু আমাদের বছরে প্রায় কয়েক কোটি টাকা খরচ করতে হয়। সুতরাং এই যে কয়েক কোটি টাকা খরচ করে আমি ব্যবসা করতে যাব, অর্ডার পাবো, তারপরে সেটা সেই লাভ দিয়ে হচ্ছে আমি সার্ভাইভ করব, এই চ্যালেঞ্জগুলো আসলে আমাদের যেই ফার্স্ট জেনারেশনের যে জার্নি, এই জার্নিতে আমরা এখনো অ্যাডাপ্ট করতে পারছি না। এবং এই কারণেই কিন্তু এই যে লোকাল বেস ম্যানুফ্যাকচারার কেউ হতে চাচ্ছে না, সবাই ইম্পোর্ট করে সহজেই ব্যবসাটা করতে যাচ্ছে। সুতরাং এই পাটের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের টোটাল চিন্তা করতে হবে সরকারকে, আমাদের 5 থেকে 7 বছরের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিতে হবে, যে আমরা এখানে আছি, আমরা আগামী 5 বছর পর $3 বিলিয়ন যেতে চাই। সুতরাং উদ্যোক্তাদেরকে কী ধরনের নীতি সহায়তাগুলো দিলে ফাইন্যান্সিয়াল সাপোর্ট থেকে শুরু করে ট্যাক্স বেনিফিট থেকে শুরু করে অন্যান্য যে ইনসেন্টিভগুলো আছে, যেটা অন্যান্য সেক্টর দেওয়া হচ্ছে। আমি যদি এক্সাম্পল দিই, পাট হচ্ছে একটা কৃষি পণ্য, একটা বাচ্চা ছেলেও বোঝে, কিন্তু স্বাধীনতা এত বছর পরেও কৃষি মন্ত্রণালয়ের যে চার্ট আছে সেখানে পাটকে কৃষি পণ্যের তালিকা অন্তর্ভুক্ত করা হয় নাই। না হওয়ার কারণে কৃষককে অন্যান্য কৃষি পণ্য উৎপাদন করার ক্ষেত্রে যে ধরনের সার সাপোর্ট থেকে শুরু করে ব্যাংকিং লোন থেকে শুরু করে অন্যান্য সাপোর্ট দেওয়া হচ্ছে বা রিসার্চের জন্য সরকার বিনিয়োগ করছে, এই সেক্টরে সেটা করছে না। আবার আমাদের বস্ত্র পাট মন্ত্রণালয় হচ্ছে শুধুমাত্র ইন্ডাস্ট্রি নিয়ে আছে। সুতরাং এই যে সাপ্লাই চেনে যে কৃষককে কীভাবে ডেভেলপ করা যায়, যেখানে ইন্ডিয়া একই পরিমাণ জমিতে দ্বিগুণ পরিমাণ উৎপাদন করছে, আমরা এখনও অল্প পরিমাণ এবং নিম্নমানের পাট অনেক ক্ষেত্রে উৎপাদন করতে বাধ্য হচ্ছি। সুতরাং এই যে সাপ্লাই চেনের যে একটা, আমি বলবো যে একটা বিভেদ, যে আমাদের পলিসি সাপোর্টটা না থাকার কারণে, আমাদের তালিকাভুক্ত হওয়ার না কারণে কৃষি পর্যায়ে যে প্রসেসটা আছে, এটা সরকারের কোনো ধরনের নীতি সহায়তা পাচ্ছে না। আবার ইন্ডাস্ট্রি যখন হাঁটতেছে, ওই পুরনো এই জুট মিল দিয়ে ওয়ার্ল্ড মার্কেটের ডিমান্ডটা কভার করা সম্ভব না, কারণ ওটা করতে গেলে স্পেশালাইজড টেক্সটাইল মিল লাগবে, সেখানে কিছু ইনোভেশন লাগবে, যাতে ওই মার্কেটের যেই ডিমান্ডগুলো আছে সেই ডিমান্ড অনুযায়ী এই পাটকল সেই ধরনের মেটেরিয়ালস, সেই ধরনের প্রোডাক্ট করতে পারছি কিনা, এখানে কিন্তু একটা বড় দ্বন্দ্ব এবং গ্যাপ। এই যে আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের মাধ্যমে যেহেতু সুযোগ পেয়েছে, এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের যে নীতি সহায়তার যারা হচ্ছে নির্ধারণ করার দায়িত্বে আছে, তারা অনেক ক্ষেত্রে বোঝার চেষ্টা করে না, তারা শর্টকাট পথে কোনো অ্যাচিভমেন্ট করা যায় কিনা সেটা দেখার চেষ্টা করে। আমরা সেটাই খোঁজার চেষ্টা করবো। আমাদের একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আমরা আরও কিছু প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানবো। দর্শক, এটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল করিম মুন্না। আমরা বলছিলাম আমরা কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন করবো, আমরা সবসময় আমাদের অতিথিদেরকে করে, আপনাকে আমি আগেও করেছি, আজকে নতুন 10টা পণ্য যারা ইয়াং জেনারেশন তারাই পাঠিয়েছে, একদম এক কথায় উত্তরগুলো জানবো, তারপর আমরা তাদের কিছু বড় প্রশ্ন আছে সেগুলোর উত্তরও জানবো। প্রথমে প্রশ্ন করছি র্যাপিড ফায়ারের, আপনার পছন্দের পাট পণ্য কোনটি? গার্ডেনিং। কোনটা? গার্ডেনিং প্রোডাক্ট। গার্ডেনিং প্রোডাক্ট, ওকে। দ্বিতীয়, পাট চাষের জন্য বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় জেলা কোনটি আপনার কাছে মনে হয়? বরিশাল, ফরিদপুর। ফরিদপুর। 3 নম্বর, পাট রপ্তানি বাড়াতে প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত, ব্র্যান্ডিং না বাজার সম্প্রসারণ? বোথ। আচ্ছা। 4 নম্বর, কৃষক বেশি লাভ পাবে কখন, দামে নিশ্চয়তা পেলে নাকি তাদের ইনপুটে যদি ভর্তুকি দেওয়া হয় তখন? সরি, আবার প্রশ্নটা করেন। কৃষক কখন বেশি লাভ পাবে, তারা যদি ন্যায্য দামে নিশ্চয়তা পায় তখন, নাকি তাদেরকে কোনো ধরনের সাপোর্ট দিয়ে যদি ভর্তুকি দেওয়া হয় তখন? আমি মনে করি ন্যায্য মূল্যে। ন্যায্য মূল্য নিশ্চয়তা পেলে। পাট শিল্পের সবচেয়ে জরুরি আধুনিকায়ন কোনটি, জিনিং, স্পিনিং নাকি লজিস্টিক সাপোর্ট?
কম্বিনেশন। কম্বিনেশন। 6 নাম্বার, পাট শিল্পে কর্মীদের দক্ষতা বাড়াতে সবচেয়ে জরুরি পরিবর্তন কোনটি দরকার এই মুহূর্তে? আধুনিক প্রযুক্তি, সরি আমি ছোট করে আবার আধুনিক প্রযুক্তির পাটকল স্থাপন এবং সেই আধুনিক প্রযুক্তি চালানোর জন্য যে দক্ষ শ্রমিক দরকার এবং সেটা মেনটেন্যান্সের জন্য যে লোক জনবল দরকার সেটাকে গুরুত্ব দেওয়া মানে দরকার। প্রযুক্তির নলেজটা তাদের এই মুহূর্তে বেশি দরকার। 7 নাম্বার, কর্মীদের জন্য সবচেয়ে কার্যকর ইনসেনটিভ কোনটি? দক্ষতা বোনাস নাকি প্রোডাকশন শেয়ার? দক্ষতা প্রথমত, তারপর হচ্ছে এডিশনাল হচ্ছে বোনাস তো দেওয়াই যেতে পারে। ওকে, মানে তাদের স্কিলটা বেস যদি কার্যক্রম করা যায় সেটা ভালো। 8 নাম্বার, এটা আপনার জন্য ব্যক্তিগত প্রশ্ন, আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে সবার আগে কি ভাবেন? আমি সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবে যেটা প্রফেশনালি যেটা সাস্টেন করবে সেই জায়গাটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিই। নেতৃত্বে কোন মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন? দক্ষতা, নৈতিকতা নাকি উদ্ভাবন? নৈতিকতা। ওকে, 10 নম্বর প্রশ্ন, এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। একটি বড় আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশি জুট পণ্যে কিনতে আগ্রহী, কিন্তু তারা চায় পুরো চেইনে পরিবেশ বান্ধব, ট্রেসেবল এবং সার্টিফাইড পণ্য থাকতে হবে। আপনার কর্পোরেট দর্শন অনুযায়ী তখন আপনি কোন পদক্ষেপ সবার আগে নেবেন এবং দ্রুত বাজারে ঢুকতে গেলে নতুন কোনো প্রযুক্তিকে নিয়ে আসবেন কিনা? একমাত্র সমাধানই হচ্ছে আমি যদি কমপ্লায়েন্স সার্টিফিকেশন বেস ফ্যাক্টরি না করি তাহলে সেই বড় কাস্টমার আমার কাছে আসবেই না। সুতরাং এটা একটা বড় চ্যালেঞ্জ এবং অপরচুনিটি। অনেক কাস্টমার বাংলাদেশে আসতে চাচ্ছে, যেটা ভালো নিউজ, কিন্তু এখানে 99% জুট মিল বা আমাদের মতো যে উদ্যোক্তারা আছে তাদের কমপ্লায়েন্স সার্টিফিকেশন বেস ফ্যাক্টরি নেই, যেটা হচ্ছে একটা বড় ব্যারিয়ার। এই ব্যারিয়ারটা উত্তরণের জন্য খুব দ্রুততার সাথে ব্যক্তিগত এবং সরকারি নীতি সহায়তা ঘোষণা হওয়া দরকার, যাতে আমরা আপডেটেড হতে পারি, যেটা কিন্তু গার্মেন্টস সেক্টর আজকে করার কারণে গার্মেন্টস আজকে এগিয়ে যাচ্ছে। পাটে একই ধরনের উত্তর দরকার। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম, আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেগুলো পেয়েছে। এবার একটু আবারও বড় প্রশ্নে যেতে চাই, খুব চট করেই জানতে চাই যে পাটকল শ্রমিকদের, যেহেতু আপনিই বলছেন যে একটা নির্দিষ্ট প্রজন্ম ছিল পাটকলের শ্রমিকদের, বা এখনকার যারা পাটের সাথে যারা কাজ করছেন তাদের আসলে মূল দক্ষতা আসলে তাদের নিজস্ব দক্ষতায় আর কি, মেশিনের দক্ষতাটা তাদের ওই অর্থে নেই। আমি ধরে নিচ্ছি যে তাদেরও তো এখন আসলে বয়স বেড়ে যাচ্ছে, তাদেরও দক্ষতা যেমন বাড়ছে তাদেরও বয়স হয়ে যাচ্ছে। নেক্সট আসলে যদি মেশিনারি জানতে হয় সেখানে ইনভেস্টমেন্টের ক্রাইসিস আছে, এবং সেটাকে ভেবেই নতুন উদ্যোক্তারা এই সেক্টরে আসতে যাচ্ছে না। কি করা দরকার তাদেরকে এনকারেজ করতে হলে? এখানে মূল বিষয়টা হচ্ছে যারা পাট নিয়ে কাজ করে, অনেক উদ্যোক্তা আছে যারা দেশীয় পণ্য নিয়ে কাজ করতে চায়, যাদের এক ধরনের আবেগ আছে, এক ধরনের ভালোবাসা আছে। মূলত যারা এই সেক্টরে আছে এখনও বা নতুন যারা আসতে যাচ্ছে, এই বিবেচনা তারা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে সার্ভাইভ করার ক্ষেত্রে প্রফেশনাল অ্যাপ্রোচটা খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা যেটা করছি, আমরা আধুনিক প্রযুক্তি বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী পণ্য তৈরির জায়গাতে হচ্ছে আমরা ফোকাস করে, আমরা ওই জায়গাটাকে ফোকাস করে আমরা নিজেদেরকে ডেভেলপ করছি, এবং সেই জায়গাতে আমাদের ব্র্যান্ডিংয়েতে একটা বড় ঘাটতি আছে। ইন্টারন্যাশনাল মার্কেটে যতটা ইন্ডিয়াকে চিনে বাংলাদেশকে সেভাবে চিনে না। সুতরাং আমাদের এখানে যেটা করতে হচ্ছে, ইন্টারন্যাশনাল ফেয়ারগুলোতে সরাসরি যেতে হচ্ছে আমাদের ফেস ভ্যালুটাকে এস্টাবলিশ করার জন্য, এবং সাপ্লাই চেনে এই ব্র্যান্ডিংটা হচ্ছে একটা বড় ব্যারিয়ার, যেটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র কিন্তু সেভাবে পজিটিভ ব্র্যান্ডিংটা করতে পারছে না। সুতরাং এই ক্ষেত্রে আমি বলবো যে এই যে কমপ্লায়েন্সের কথা বলেছি, এবং সেই জায়গাতে যে মার্কেট ডেভেলপমেন্টের জন্য যে টুলসগুলা বিভিন্ন সময় ব্যবহার করছি আমরা, এক্ষেত্রে সরকার যদি আমাদের পাশে থাকে এই কাজটা আরও দ্রুততার সাথে এগিয়ে যাবে। এবং আমি বিশ্বাস করি এখনও যে সম্ভাবনার স্বপ্ন নিয়ে এই জায়গায় আসছি, এবং আমি বলেছি ফর্মালি আমরা গত 15-20 বছর ধরে নেগেটিভ গ্রোথ না, আমাদের প্রত্যেকেরই পজিটিভ হচ্ছে গ্রোথ, কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে টোটাল সাপ্লাই চেইনটা আমাদের নিজ দায়িত্বে করতে হচ্ছে, যেটা অনেক ক্ষেত্রেই অনেক চ্যালেঞ্জিং। এই জায়গাতে আমি বলবো যে ছোট ছোট উদ্যোক্তা যারা আছে তারা যদি একটু ইনোভেটিভ, ক্রিয়েটিভ অ্যাপ্লিকেশনে চিন্তা করে, আমাদের সময়ে অনলাইন প্ল্যাটফর্ম এত শক্তিশালী ছিল না, এখন অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে আমি ওয়ার্ল্ড মার্কেটের প্রোডাক্ট সম্পর্কে একটা ধারণা নিতে পারি, যেটা পাট কেন্দ্রিক করা সম্ভব, পাট দিয়ে তৈরি করা সম্ভব। সেই জায়গাতে আমি বিশ্বাস করি ছোট উদ্যোক্তাও এই সেক্টরে আসতে পারে, কিন্তু বেসিক কোনো প্রোডাক্ট না করে তারা যদি শুরুতেই অ্যাটেনশন দেয়, ফোকাস করে, টাইম স্পেন্ড করে এই রিসার্চ এবং ইনোভেশনের জায়গাতে, আমি বিশ্বাস করি
পাট থেকে এখন অনেক কিছু করার সুযোগ আছে। একটা বিষয়ে তারা কনফিউশনে থাকে, আমি যখন তাদের সাথে কথা বলেছি তারা বলছে যে পাটের যতটা বড় বাজারের কথা বিশ্বে বলা হয় তারা ততটা বাজার আসলে দেখতে পায় না, কিন্তু যেই বাজার অলরেডি আছে সেটাতে অন্য কম্পিটিটররা অলরেডি সেই বাজার দখল করে রেখেছে। এরকম একটা জায়গায় নতুন করে ভ্যালু ক্রিয়েশন করে তাদের পক্ষে যাওয়া সম্ভব কিনা, তারা আসলে কনফিউজ যে বিশ্ববাজারে আসলে অতটা বড় বাজার হচ্ছে কিনা, কারণ তারা দেখছে অল্টারনেটিভ প্রোডাক্টগুলো এসে এসে পাটের বাজারও দখল করে নিচ্ছে ওয়ার্ল্ড মার্কেটে। তাহলে তারা কেন ভাববে? আমি বিশ্বাস করি, যেহেতু আমি কাজ করছি এই সেক্টরে, আমরা যেহেতু ফ্রিকোয়েন্টলি ইন্টারন্যাশনাল ফেয়ারগুলোতে যাচ্ছি, আমরা দেখছি কোভিডের পরে ইউএন একটা রিপোর্ট বলছে যে ন্যাচারাল প্রোডাক্ট ইভেন রিসাইক্লিং প্রোডাক্টের গ্রোথ হচ্ছে প্রতি বছর 1 থেকে 1.5 বছর বাড়ছে, এবং আগামী 10 বছরের একটা প্রজেকশন আমরা দেখছি যে যারা হচ্ছে রিসার্চ সেক্টরগুলোতে আছে তারা কিন্তু জুট সহ এনি কাইন্ড অফ ন্যাচারাল ফাইবারের গ্রোথটা বাড়বে সেটাই মিন করেছে। সুতরাং আমি মনে করি যে জুট নিয়ে যারা কাজ করবে তাদেরকে শুরু থেকেই বেশি সময় বিনিয়োগ করতে হবে, যে এক্সিস্টিং যে মার্কেট আছে বা এক্সিস্টিং যারা প্লেয়ার আছে তারা যে সমস্ত প্রোডাক্টগুলি করছে কিন্তু ক্যাটাগরিটা সেম রেখে আমি যদি ইনোভেটিভ কিছু প্রোডাক্ট আনতে পারি, ডিজাইন প্রোডাক্ট করতে পারি, ছোটো স্কেলেও কিন্তু আমরা মার্কেট শেয়ারে ঢুকতে পারি। সুতরাং এটা বড় ইস্যু না, চ্যালেঞ্জটা হচ্ছে ওই আন্ডারস্ট্যান্ডিং যে মার্কেটে যে ট্রেন্ডটা আছে, ফ্যাশনটা আছে, ডিমান্ডটা আছে, সেই অনুযায়ী আমার যে স্কিলটা আছে, আমার উদ্যোক্তা হিসেবে আমার যে ফেসিলিটিগুলো আছে, এটাকে ব্যবহার করে আমি নতুন কি করতে পারি। এই নতুন কি করতে পারার যে চ্যালেঞ্জটা আছে, এই চ্যালেঞ্জটা যে অতিক্রম করতে পারবে, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি তারা আগামীতে অনেক ভালো করবে এবং পাটকে নিয়ে করতে পারবে। আমাদেরকে সম্পূর্ণভাবে চিন্তা করতে হবে ছালার বস্তা বিক্রি করে জুট সেক্টরে কেউ আসার দরকার নেই, তাদেরকে আসতেই হবে ওয়ার্ল্ড মার্কেটে যে প্রেজেন্ট ডিমান্ড আছে সেই জায়গাতে আমাদের কাঁচামাল ব্যবহার করে অন্যরা যদি ভালো করতে পারে তাহলে আমরা কেন পারছি না। সুতরাং এই যে পাড়ার জায়গাতে যে চ্যালেঞ্জের কথাগুলো ইতিমধ্যে বলেছি সেটাকে মাথায় রেখে ছোট বা মাঝারি বা বড় একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে করছি। আমি চায়নাতে গিয়েছিলাম এবং আমি জার্মানিতে গিয়েছিলাম। টেকনিক্যাল টেক্সটাইলের আওতায় যে জুট ফাইবার বা নারিকেলের ফাইবার বা ইভেন কলা গাছের বাকল, এগুলাকে ব্যবহার করে যে হার্ড প্রোডাক্টগুলি তৈরি করা হচ্ছে, হার্ড মানে এটা যখন হচ্ছে অন্য মেটেরিয়ালসের সাথে মিক্স করা হয় এটা স্ট্রেংথ হচ্ছে অনেকটা বিল্ডিংয়ের মতো। আমাদের বিল্ডিংয়ের যখন ঢালাই করি রড দিতে হয়, এই ফাইবারগুলো ব্যবহার করে অনেকে কিন্তু ওই প্রোডাক্টের স্ট্রেংথ বা লংজিভিটি বাড়ানোর জন্য কাজ করছে। সুতরাং এই জায়গাতে যেই সমস্ত সেক্টরগুলোতে হার্ড প্রোডাক্টগুলি তৈরি হয় সেই জায়গাতে যদি আমরা জুটটাকে ব্যবহার করে ওটা লংজিভিটি যদি আমরা বাড়ানোর জায়গাতে চিন্তা করি, সেটাকে যদি আমরা পরিবেশ বান্ধব পণ্য হিসেবে নিয়ে আসতে পারি মার্কেটে, হোয়াই নট। একটা বিষয় সেটা হচ্ছে যে একটু শ্রমিকদের পার্সপেক্টিভ থেকে যাদের দক্ষতার কথা আমরা বলছিলাম, তারা মনে করে অনেক ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, যে তাদের পাটের যে এখন বাজার তৈরি হয়েছে প্রায় $1 বিলিয়ন, সেই হিসেবে তাদের আরেকটু মজুরি বাড়া দরকার, তাদের মজুরিটা নিয়ে আলোচনা করা দরকার। আপনারা উদ্যোক্তারা কি ভাবছেন? একই কথা বলছি, যখন এই ইন্ডাস্ট্রি হচ্ছে শুধু ছালার বস্তা বানাবে, তার মার্কেটে একটা বর্ডার লাইন আছে, সেই বর্ডার লাইনে বেশি দামে বিক্রি করতে পারবে না। সুতরাং এই ছালার বস্তার সাথে সংশ্লিষ্ট যে জুট মিল আছে বা তার সাথে যে শ্রমিকরা আছে তাদেরকে খুব বেশি চাইলেও মালিক হচ্ছে আধুনিক প্রযুক্তির আন্ডারে এনে যদি এটা প্রোডাক্টিভিটি বাড়াতে পারে তখন হয়তো শ্রমিককে বেশি মজুরি দিতে পারবে। কিন্তু এই মেশিন বা এই টেকনোলজি যেই ইন্ডাস্ট্রি আছে সে তো তার প্রোডাকশন কষ্ট অনেক বেশি, সে তো ওই বর্ডার লাইনে বেশি বিক্রি করতে পারবে না। সুতরাং সেই মজুরি কিন্তু সেই শ্রমিককে দিতে পারবে। কিন্তু যেখানে সুযোগটা আছে যে আমরা যদি শুরুতেই এই আধুনিক প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি এবং বিশ্বমান অনুযায়ী প্রোডাক্ট যদি আমরা তৈরি করার সক্ষমতা বাড়াতে পারি, আমি তো বিশ্বাস করি আমি শ্রমিককে ভালো দাম দিতে পারবো। আমরা তো গার্মেন্টসের সাথে কমপ্লিট করেই ইন্ডাস্ট্রি চালাচ্ছি, যদিও এখানে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা হচ্ছে এইরকম যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা লাইন বেস যে টার্মসটা ব্যবহার হয়, লাইন বেস হচ্ছে প্রোডাকশনের ডিজাইনটা আছে। আমাদের এখানে যেহেতু ওই একটু ডিফারেন্ট টাইপের, এখানে লাইন বেস প্রোডাক্ট তৈরি করার জন্য যেই ধরনের মেকানিজমটা ডেভেলপ করা দরকার সেটা আমরা সেই পর্যায়ে নিতে পারিনি বলে আমরা অনেক সময় শ্রমিকদের যেই ইয়াটা আছে, স্যালারিটা আছে, অনেক ক্ষেত্রে আমাদের জন্য হচ্ছে কম্পিটিটিভ হয়ে যায়, অনেক ক্ষেত্রে আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়। সুতরাং এই জায়গাতেই আমি বলছি যে আমাদের প্রতিটি দেশগুলা ইভেন যে কাজটা করছে প্রোডাকশন প্রসেসে বেশ কিছু মেশিন ব্যবহার করছে যাতে অল্প শ্রমিক দিয়ে তার প্রোডাক্টিভিটি বাড়ানো যায়। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনাব মুন্না শেষ প্রশ্নটি করতে চাই, একেবারে 30 সেকেন্ডে জানতে চাই, 1 দশক পরে বা 10 বছর পরে বাংলাদেশের পাট শিল্পকে আপনি কোথায় দেখেন? আমি অনেস্টলি যেটা বলছি, বিশ্ববাজারে চাহিদা আছে, পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ছে,
আমরা এখানে যদি এখনই কাঁচা পাট বা ইয়ার্ন এক্সপোর্ট না করে আমরা যদি হাই ভ্যালুর প্রোডাক্ট তৈরি করার সক্ষমতা এবং সেই ক্ষেত্রে সরকারি নীতি সহায়তা যদি আমরা পেতে পারি এবং নতুন নতুন উদ্যোক্তাকে যদি এখানে আকর্ষণ করতে পারি, আমি বিশ্বাস করি এই $1 বিলিয়ন মার্কেট 7 থেকে 10 বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া সম্ভব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই 100% টাকাটাই কিন্তু লোকালি থেকে যাচ্ছে, কারণ গ্রামীণ সেক্টরে যখন $10 এক্সপোর্ট হয় তার কিন্তু প্রায় 80% হচ্ছে র মেটেরিয়ালস পারচেসের জন্য চলে যায়। সুতরাং এইটা হচ্ছে একটা বেনিফিট যে আমাদের দেশের জুট আছে, লেদার আছে, আমরা এখানে একটু ফোকাস করা দরকার। আমাদের নিজস্ব যে রিসোর্সটাকে আমরা কীভাবে স্টাবলিশ করে ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে একটা পজিটিভ ইম্প্যাক্ট কীভাবে আনতে পারি, তাহলে কিন্তু আমি আশা করি, আমি স্বপ্ন দেখি বাংলাদেশের জুট সেক্টর একসময় অনেক বড় হবে। কারণ পৃথিবীর সবচেয়ে ভালো মানের পাটটা বাংলাদেশে উৎপাদিত হয়। সুতরাং এই ভালো মানের পাটটা আমরা কাঁচামাল রপ্তানিকারক দেশ না হয়ে আমরা 100% এই কাঁচামালটাকে কীভাবে আমরা ভ্যালুয়েটেড প্রোডাক্টে কনভার্ট করে বিশ্ববাজারে নিয়ে যেতে পারি, কারণ সেখানে এই সাস্টেনেবিলিটি, আমি সহজভাবে বলি, ওয়ার্ল্ড মার্কেট এখন গ্রিন প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট, বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট, সাস্টেনেবল প্রোডাক্টে একটা বড় মার্কেট তৈরি হচ্ছে। সেই জায়গাতে ক্রেতারা এই ধরনের প্রোডাক্টের 20 থেকে 25% বেশি দিতে রাজি আছে। প্রশ্ন হচ্ছে আমরা সেটা নিতে পারবো কিনা, টেস্ট অনুযায়ী আমরা সেটা করতে পারছি। নিঃসন্দেহে আমরা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জনাব মুন্না, আরও কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু আমাদের সময় যেহেতু সীমিত, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে যখন ছোটবেলায় বইয়ে পড়েছি, আমাদের প্রথম বা প্রধান অর্থকরী ফসল হিসেবে যখন আমরা পড়তাম, প্রথমেই পাটের কথা আসতো। সেই পাট গ্র্যাজুয়ালি কেন বাংলাদেশের সম্ভাবনার জায়গা নষ্ট হয়ে গেছে এবং তারপরে কেন আমরা আসলে খেই হারিয়ে ফেললাম, সেই প্রশ্নের উত্তর তো আমি খুঁজে পাই না। কিন্তু পাটের সম্ভাবনা যে এখনও ফিকে হয়ে যায়নি, কাঁচা পাট রপ্তানি করে যেখানে অন্যরা এটাকে ভ্যালু এডিশন করে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করছে, আমরা পৃথিবীর এত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলছি, শুধুমাত্র পাটের প্রযুক্তির প্রশ্ন আসলেই কেন আমরা পিছিয়ে যাই বা ধাক্কা খাই বা আমরা কথা বলা থামিয়ে দিই, এই প্রশ্নের উত্তর আসলে ভালো নীতি নির্ধারকরা দিতে পারবেন। কিন্তু জরুরি হচ্ছে যদি পাটের সম্ভাবনা থাকে সেটিকে কাজে লাগানো দরকার, কারণ আমাদেরই পণ্য। একটি দুটি সেক্টরের উপর অনেক বেশি ফোকাস না করে সবগুলো সেক্টরকে যদি একটু একটু করে ফোকাস দেওয়া যায়, তাহলে কিন্তু পাটের মতো এই খাতগুলো অনেক বেশি এগিয়ে যেতে পারে। এবং যা হবে আমাদের দেশে, যেটি জনাব রাশেদুল করিম বলছিলেন যে আমরা যেহেতু কাঁচামাল উৎপাদন করি, আমাদের টাকাটা আমাদের দেশেই থেকে যাবে, এটি গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এই মুহূর্তে আমাদের টাকা রেখে দেওয়া খুব গুরুত্বপূর্ণ। সব যদি বিদেশে চলে যায়, বাংলাদেশ আসলে অর্থনীতিতে শক্তিশালী হতে পারবে না। পাট সেই সম্ভাবনাটাকে যদি কাজে লাগাতে পারে, এখনই সেই সুযোগ নেওয়া উচিত, আগের ভুলগুলো রিপিট করা উচিত হবে না। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সব অনেক ভালো থাকবেন।